আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার অভিভাবকদেরকেও। অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। আসমাত শারজিদের বিরুদ্ধে তারেক রহমান খালেদা জিয়া মাঠে নেমেছেন। তারা এমন কারা তাদের বিরুদ্ধে খালেদা জিয়া তারেক রহমান মাঠে নামতে যাবেন? তারা এমন কি? গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে? উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অনেককেই কি সরকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকী আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শকরা দেখতে থাকুন। আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে, কিন্তু আসল সংঘর্ষে থাকবে না। অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনের প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে। কারণ আপনারা জানেন যে এই যে পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত 11 মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন, নতুন করে বলবার আর কিছু নেই। এখন এই পিনাকি এবং পিনাকি গঙের চূড়ান্ত পরিকল্পনা ভাড়া করে মানুষ এনে বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল করে রাষ্ট্রপতিকে অপসারণ করা। এখন প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি, সেনাবাহিনী নিশ্চয়ই পরিকল্পনা আসছে যে এই যে ষড়যন্ত্র, এটিকে কিভাবে দমন করা হবে। কারণ
সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার, প্রত্যেকটি কর্মকর্তা যখন ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে ট্রেনিং সমাপ্ত করেন, যখন থেকে নিয়মিত অফিসার হন, তখন একটি শপথ বাক্য পাঠ করেন। বাংলাদেশের সংবিধানের সুরক্ষা দেবেন, মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবেন, বাংলাদেশের প্রতি আনুগত্য থাকবেন। সেই প্রত্যেকটি অফিসার বুকের রক্ত দিয়ে হলেও দেশ রক্ষা করবেন। আজকে দেশ এক ভয়ানক সংকটের মধ্যে এবং ভয়ানক হায়নাদের কবলে পড়েছে। এখন দেখার বিষয়, আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, আশা করি যে সংবিধানকে সেনাবাহিনী রক্ষা করবে, মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করবে। দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে? বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন একজন রাষ্ট্রপতি আসছেন? সেই রাষ্ট্রপতি কোনো একটি রাজনৈতিক দলের প্রধান, কিংবা নতুন রাষ্ট্রপতি কি প্রফেসর ইউনূস নিজেই হচ্ছেন আর প্রধানমন্ত্রী হচ্ছেন কোনো একটা দলের প্রধান, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী না, প্রধান উপদেষ্টার সাথে উপপ্রধান উপদেষ্টা, এই পদটাও তৈরি করা হচ্ছে এবং সেখানেও একটি রাজনৈতিক দলের প্রধানকে কি আমরা দেখতে চলেছি? উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অনেককেই কি সরকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? সবকিছুই নাকি ঘটছে জুলাই যে প্রোক্লেমেশন, জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার যেটা এ মাসেই ঘোষণা করবে। এবং একটি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই চেঞ্জগুলো, বড় ধরনের চেঞ্জ, বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তাহলে নির্বাচন কোথায় যাবে? নির্বাচন কি হবে না? তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে? অগণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশের শাসন ব্যবস্থা যদি চলে, তাহলে কি বিদেশিদের কাছ থেকে আমরা সমর্থন পাবো? বিদেশিদের অনুদান, ব্যবসায় বিনিয়োগ, এগুলো কি এখন যেমন শূন্যের পর্যায়ে রয়েছে তেমনটা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো আমরা? উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে, যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে ৭২-এর সংবিধান, বাংলাদেশের যে মূল সংবিধান, সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে। যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয়, তাহলে সংবিধান স্থগিত করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে প্রধান উপদেষ্টা করা হবে এবং উপপ্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে নিয়োগ দেওয়া হবে। উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে। এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে, যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার, সেই পথে যাবে, এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়া দিগন্ত। এবং নয়া দিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অন্যতম পুরনো পত্রিকা, বাংলাদেশের দুটো পুরনো পত্রিকার মধ্যে একটা, ইত্তেফাক, তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে। খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয়, সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হবেন। সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে, এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার, তেমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে। মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে, এই ব্যাপারটা মাথাচাড়া দিয়ে ওঠে বিদেশি থাকা একজন ইউটিউবার ফেসবুকে পোস্ট করেন যখন, যে আগামী রাষ্ট্রপতি খালেদা জিয়া, তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম, তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায়, সাংবাদিকের কাছে সংবাদ আসে, সেই কারণে ফেসবুকে কে কি পোস্ট দিল, এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান। তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। মূলত এই ফেসবুক পোস্টার ঘটনা ঘটেছে দুদিন আগে, 30 তারিখে, জুনের 30 তারিখে এই ঘটনাটা ঘটেছে। তারপর থেকে এই আলোচনা যখন তুঙ্গে, তখন দৈনিক নয়া দিগন্ত এবং দৈনিক ইত্তেফাক এরকম খবর সামনে নিয়ে এসেছে। এখন সংবিধান স্থগিতের বিষয়, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ ৭২-এর সংবিধান অনুযায়ী দেশ আর চলবে না। ধরে নিলাম সংবিধান স্থগিত করে দেওয়া হবে, তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে সংবিধান মানে আসবে, অর্থাৎ যে সংবিধানের আলোকে দেশ চলবে, সেটাকে তৈরি করা হয়েছে। যদি সংবিধান স্থগিত করে দেওয়া হয়, তাহলে কিসের ভিত্তিতে কোর্টে বিচারকরা বিচার করবেন? কোন আইনের? সংবিধান অনুযায়ী তো আদালতে বিচার হয়। তো সংবিধান যদি রহিত করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়, তাহলে আদালতে কোন আইনে বিচারকরা বিচার কাজ করবেন? পুরো আদালত বিচার ব্যবস্থা কি স্থবির হয়ে পড়বে না যদি সংবিধান না থাকে? একটা রূপরেখা তো প্রয়োজন। তাহলে কি তলে তলে সরকার নতুন সংবিধান তৈরি করে ফেলেছে, সেটাই বলবে যে ৭২-এর সংবিধান বাদ, এখন থেকে এই সংবিধানের আলোকে দেশ চলবে? এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? যখন গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে করার কথা শোনা যাচ্ছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে হচ্ছে, অর্থাৎ নির্বাচন কবে হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে জাতীয় নির্বাচন কবে হবে সেই জাতীয় কোনো আলাপ হয়নি। তার মানে সরকার অন্য পথেই কি হাঁটছে, নাকি মুখরোচক খবর দিচ্ছে এই সকল গণমাধ্যমগুলো তাদের ভিউ বাড়াতে, তাদের কাটতি বাড়াতে এই মুখরোচক খবরগুলোকে সামনে নিয়ে আসছে? শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল, এই কথা সত্য, কিন্তু 5 আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার
পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার অভিভাবকদের কেউ কেউ, যেমন ফরহাদ মজহার। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরও বেশ কিছুদিন আগে, সেটিকে ফরহাদ মজহার সমর্থন করছেন। তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। বেশ মজার বিষয়। আমি ফরহাদ মজহার সম্পর্কে শেষের দিকে আসছি, তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন সেই লেখাটি সম্পর্কে একটু বলে নিই। তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। তিনি তার লেখাতে বলছেন, এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই, জানা নেই, সেই কারণে অংশবিশেষ তুলে ধরতে চাই। তিনি বলছেন দক্ষিণ এশিয়ার দুই সাবেক প্রধান নেতা, তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান, আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দুটি ঘটনা একই রকম। তিনি যেভাবে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন, এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান, সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন। এবং লু কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে, তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন, অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে। একথা আমরা সবাই জানি। এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে। ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায়, তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন। এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন, যখন 2024 সালের 17 মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দল ছিল, সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে সাদা চামড়ার একটি দেশের লোক তাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।